ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। টিম হন্টেড হিস্ট্রিজ কোনোভাবেই এইসব উৎসাহিত করে না। হন্টেড হিস্ট্রিজ, যার পরতে পরতে রহস্য। বর্তুলাকার এই পৃথিবীর যা কিছু আশ্চর্য, তাদের বেশিরভাগটাই ঢাকা থাকে আধুনিকতার চাদরে। অন্যদিকে সৃষ্টির সেরা জীব মানুষ রহস্যের গন্ধ যেখানেই পায়, সেখানেই তার তীক্ষ্ণতার প্রহার চালায় রহস্য উন্মোচন করতে। অথচ সেই পর্দার আড়ালে লুকিয়ে থাকে কোন বিভীষিকা, তা আগাম কেউ জানে না। আমরা সবাই জানি মানুষ সৃষ্টির সবথেকে বুদ্ধিজীবী প্রাণী, অথচ এই বুদ্ধিমান প্রাণীর দ্বারাই সবথেকে বড় ভুলগুলো হয়ে থাকে। কথাতেই আছে, সব কিছু জানতে নেই, কিছু জিনিস অজান্তেই শ্রেয়। কারণ সব প্রশ্নবোধক চিহ্নের পর আরামসূচক উত্তর থাকে না। কিছু প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকে বিভীষিকা। আজকের গল্পে তেমনই এক বিভীষিকার সম্মুখীন হতে চলেছি আমরা, ডক্টর কর্মকারের হাত ধরে। চলুন তবে জেনে নেওয়া যাক কি ছিল সেই প্রশ্ন, আর তার আড়ালে লুকিয়ে আছে কোন বিভীষিকা। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দেয় রাত তখন প্রায় 8:30। সুটকেসের ভেতরে কয়েকটা জরুরি রিপোর্টে চোখ বুলোতে বুলোতে সেগুলো ঢুকিয়ে নেয় ডক্টর সুতপা কর্মকার। পেশায় একজন মর্টেশিয়ান। মৃতদেহ কাটা ছেঁড়া তার কাছে নতুন কিছুই নয়। 7 বছরের অভিজ্ঞতা তার সঙ্গে রয়েছে। যদিও বা বিজয়গড়ের এই মফস্বল এলাকার স্থানীয় হাসপাতালে সে একেবারেই নতুন। সুটকেস গুছিয়ে সত্যকে ভেতর দিয়ে দরজা দিয়ে দিতে বলে সত্যপা বেরিয়ে যায়। সত্য এখানকার স্থানীয় এক বৃদ্ধা, মাথা ভর্তি সাদা চুল, চামড়ার ভাঁজে ভাঁজে মাকড়সার জালিকার মতো কাটাকুটির দাগ দেখে বেশ ঠাহর করা যায় যে বাতাসের বুকে ভর করে অভিজ্ঞতাতেও পাক ধরেছে তার। এখানে কোয়ার্টার নেবার সময় ঘরের কাজের সাহায্যের জন্য সত্যকে ঠিক করে সুতপা। বিজয়গড়ের সবচেয়ে ছোটোখাটো অলি গলি সম্পর্কে ধারণা আছে তার। সত্য কম কথা বলে। প্রয়োজন বা প্রশ্নোত্তর না থাকলে ভাষা খরচ করে না সে। আর এই কারণেই সুতপার তাকে বেশ পছন্দ, কারণ সে নিজেও প্রয়োজন ছাড়া কথা খরচ করা পছন্দ করে না। ডক্টর কর্মকার ভূত বা অলৌকিকে একেবারেই বিশ্বাসী নন। তার চেনা আরও কয়েকজন সহকর্মী যেখানে নিজেদের কর্মজীবনের ভৌতিক কিছু অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন, সেখানে তিনি সেসব ঘটনাদের আজগুবি উপমা দিয়ে গুরুত্বহীন মনে করেছেন। তার মতে ভূত বা অশরীরই শুধুমাত্র মানুষের মনের ভ্রম। আর তাছাড়া যাদের নিজেদের কোনো অস্তিত্ব থাকে না, তারা মানুষের কী বা ক্ষতি করতে পারে। তাই তাকে যত রকমের যুক্তি দিয়ে বোঝানো হোক না কেন, নিজের চোখে না দেখে এই অস্তিত্বহীনদের তিনি বিশ্বাস করেন না। উল্টে হেসে বলেন, ওই হাওয়ার বুকে ভর দিয়ে চলা ওইসব অস্তিত্বহীন পিশাচ দলের থেকে না এই রক্তে মাংসে গড়া আমি তার শক্তি ও ক্ষমতা দুই বেশি। নিজের 7 বছরের কর্মজীবনে ডক্টর কর্মকার কখনো মর্গ দেখে বা সেখানে কাজ করে কোনো রকমের বিপরীতমুখী অনুভূতির সম্মুখীন হননি। কিন্তু বিজয়গড়ের এই মর্গটি দেখা মাত্রই তার বিচক্ষণ বুদ্ধি বলে উঠেছিল, এখানে কিছু ভিন্ন স্বাদের অভিজ্ঞতা হলেও হতে পারে। বিশেষ করে স্থানীয় মানুষদের মুখে শোনা এই মর্গটি সম্পর্কিত দুর্নাম। জায়গাটা মফস্বল হলেও এখানে গ্রামের ছাপটা বেশিই পাওয়া যায়। ডক্টর এখানে এসেছেন মাত্র 2 দিন। এই 2 দিনে তিনি লক্ষ্য করেছেন সন্ধ্যার দিকে এখানে একবার করে কারেন্ট চলে যায়। তখন হ্যারিকেন বা লণ্ঠন জাতীয় জিনিসই একমাত্র সম্বল। সত্য এখানকার স্থানীয় হওয়ায় ওর মুখে সুতপা প্রথম মগটির ব্যাপারে জানতে পারে।
অল্পভাষী সত্য তার 50 অভিজ্ঞতা থেকে কিছু ভৌতিক বিবরণী দেয় সেই মর্গটা সম্পর্কে, যদিও বা সুতপা সেগুলোকে খুব একটা গুরুত্ব দেয় না। তবুও এই বৃদ্ধার ভঙ্গিমা যেন বিশ্বাস করাতে চায় সুতপার দৃঢ় হৃদয়টিকে, বিশেষ করে সত্যর বলা শেষ কথাটি। আমি জানি ম্যাডাম যে আপনি আমার কথাগুলোকে কাজগুবি গল্প কথা ভেবে উড়িয়ে দিচ্ছেন, তবে হ্যাঁ, এইটুকু বলতেই পারি আপনিও এখানে বেশি দিন টিকতে পারবেন নি। ওরা ওরা আপনাকে এখানে টিকতে দিবে নাই। সেদিন সুতপার মনে হয়েছিল এই বৃদ্ধা যেন তার অপোক্ত বাংলা ভাষা দিয়ে তাকে ব্যঙ্গ করে টিকে থাকবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। হাতঘড়িতে চোখ বুলিয়ে দেখে নেয় সুতপা। সময় তখন 9:30। ড্রাইভ করতে করতে একবার গাড়ির জানলার বাইরের দিয়ে আকাশটাকে দেখে সে। সকাল থেকে আজ বৃষ্টি হয়ে চলেছিল। বিকেলের দিকে বৃষ্টি ইতি টেনে গেলেও আকাশে মেঘ করেছিল, কিন্তু এখন তার হাল বোঝা যায় না। আজ কি তবে অমাবস্যা? বাইরের গাঢ় অন্ধকার দেখে মনে মনে ভাবে সে। 10 মিনিট পর গাড়িটি এসে থামে এখানকার স্থানীয় হাসপাতালের সামনে। ছোট সুটকেস আর অ্যাপ্রনটা বার করে গাড়িটা জায়গা মতো পার্ক এবং লক করে ভেতরের দিকে এগোয় ডক্টর কর্মকার। হাসপাতালের পিছনের দিকে রয়েছে কুখ্যাত সেই মর্গটি। আজকে 2টি পোস্টমর্টম হবে। একটি বয়স্কা এক মহিলার, যিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, আর একটি কিশোরীটি নাকি আত্মহত্যা করেছে। দরকারি সব কাগজপত্র নিয়ে ডক্টর কর্মকার আজ প্রথম মর্গটির ভেতরে প্রবেশ করেন। কাঁচের বিশালাকার গেটটির সামনে একজন বয়স্ক দারোয়ান বসে ঝিমুচ্ছিলেন। ডক্টরকে দেখে উঠে দাঁড়ান তিনি। আরে নমস্তে ম্যাডাম। সুতপা নম্রতার সহিত মাথা নেড়ে গেট খুলতে গেলে দারোয়ানটি বলে ওঠে, আপনি এখানে নতুন ম্যাডাম? দারোয়ানের প্রশ্নে সুতপা মাথা ঘুরিয়ে হেসে সম্মতিসূচক মাথা নেড়ে হ্যাঁ জানায়। খুব সাবধান ম্যাম, এখানকার পরিবেশ বহুত খতরনাক আছে। দারোয়ানের এমন মন্তব্যে সুতপা থেমে গিয়ে হেসেই তাকে পাল্টা প্রশ্ন করে, কেন, এখানে কি ভূত প্রেত আছে নাকি? সুতপা যে কথাটাকে খুব একটা গুরুত্ব দেয়নি সেটা তার পাল্টা প্রশ্নেই দারোয়ানটি বুঝতে পারেন। তাই স্মিত হেসে তিনি বলেন, ভূত প্রেত আছে কিনা জানি না, তবে এমন কিছু একটা আছে যেটা আমার আপনার জন্য ভীষণই বহুত খতরনাক রকমের পরিস্থিতি এনে দিতে পারে। আপনি নিজের চোখে দেখেছেন তাকে? না, দেখা নেই, और देखतेও চাই না, তবে महसूस किया हमने बहुत बार এখানে তাদের উপস্থিতি আমি महसूस किया, বিশেষ করে রাত 1টার পরে। বলে চোখ দিয়ে ভালো করে একবার মর্গটাকে দেখতে দেখতে তিনি আবারও একরকম ফ্যাসফ্যাসে বিশ্রী গলায় বলে ওঠেন, আপনার আগেও আপনার মতো অনেক সাহসী ডাক্তাররা এসে বহুত খতরনাক সব অভিজ্ঞতা নিয়ে ফিরে গেছেন। প্রথম দুজন তো সাহস দেখাতে গিয়ে বেঘরে পরানটায় হারিয়েছেন। তাই যা কাজ আছে
সব ওই একটার আগে সেরে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিজের আস্থানায় ফিরে যান। আমরা ওইখানে রাত 1টার পর কেউ থাকি না। এতক্ষণ সব চুপচাপ শুনছিল সুতপা। এবারে তার সহ্যের সীমা অতিক্রম হওয়ায় সুর মোটা করে সে সাফ সাফ জানিয়ে দেয়, দেখুন, আমি 7 বছর মর্গ চত্বরে নিজের জীবন কাটিয়েছি। এটা আমার জন্য নতুন কিচ্ছু না। আর আপনার যদি যাবার হয় আপনি নির্দ্বিধায় চলে যেতে পারেন। আমার কাজ শেষ হলে আমি চাবি জায়গা মতো রেখে চলে যাব। ওকে? বলে সুতপা কাঁচের দরজা ঠেলে ভিতরের দিকে এগিয়ে যায়। ভিতরটা ভীষণ রকমের ঠান্ডা। মর্গের ভিতরের পরিবেশ যদিও ঠান্ডাই হয়, তবে এ যেন এক বিশ্রী রকমের ঠান্ডা। একরকম ভ্যাপসা গন্ধ সুতপার নাকে এসে বাড়ি মারে এবং সঙ্গে সঙ্গে তার সর্বাঙ্গ পাকিয়ে ওঠে। ইস, একটু পরিষ্কার করে ফিনাইল অব্দি দেওয়ার কোনো ব্যবস্থা নেই এখানে। একতলা পেরিয়ে দোতলার করিডোর দিয়ে যাবার সময় সুতপার মেজাজ খারাপ থাকায় সে দারোয়ানকে আপন মনে গাল মন্দ করতে থাকে। ফালতু যত সব আনকালচার্ড মানুষজন, এসব ভূত প্রেত, যত সব আজগুবি বাহানা, খালি সব কাজে ফাঁকি দেবার জন্য। সার্জারি রুমে ঢুকে সুতপা দেখে 2টি 18-20 ছেলে সেখানে আগাম উপস্থিত। একপাশে বসেছিল তারা। সুতপাকে দেখে কিছুটা কাঁচুমাচু হয়ে উঠে দাঁড়ায়। এরা বোধহয় লাশগুলোকে নামিয়ে দেয়। টেবিলের একপাশে চেয়ারে বসে সুতপা ছেলে দুটিকে অর্ডার দেয় সব রেডি করবার জন্য। তারপর নিজের কেস ফাইলগুলো নিয়ে বসে। বৃদ্ধা মহিলার মৃত্যুর কারণ হৃদরোগ, আর অপর মেয়েটির বার্ন কেস, অর্থাৎ গায়ে আগুন। ফাইল হাতেই সে ভাবতে থাকে, কী বা এমন কারণ থাকতে পারে যে এইটুকু বয়সেই এমন একটা বিভৎস পথ মেয়েটা বেছে নিল। ছেলে দুটি মৃতদেহগুলি নামিয়ে টেবিলে রেখে সুতপাকে জানায়, ম্যাডামজি, আমার সব কাম হয়ে গেছে। আমি তাইলে এখন আসি। হ্যাঁ। সুতপা ডেথ বডি দুটোকে পরখ করতে উঠে আসে। বৃদ্ধা মহিলার লাশের পাশেই সাদা চাদরে ঢাকা সেই মেয়েটির দেহ। আঙ্গুলের ইশারায় সেটিকে তুলতে বলে সুতপা। ছেলে দুটির চোখে এক অচেনা পরিচিত ভয় উপস্থিত। একে অপরের দিকে চাওয়াচাই করে তারা। তারপর ধীরে ধীরে কিশোরীর দেহের সাদা চাদরটি সরায় তারা। দগ্ধ ভ্যাপসা দেহটি দেখে ছেলে দুটির সাথে সুতপা নিজেও বেশ খানিকটা ভয় পেয়ে যায়। 7 বছরের অভিজ্ঞতায় এমন পোড়া সে কখনো দেখেনি। ঝলসানো মাংস কোথাও কোথাও হাড়ের সাথে চিপকে গেছে, কোথাও বা খসে পড়েছে বেশ খানিকটা। দেহের কোথায় কি ছিল কিছুই বোঝা যায় না। সব থেকে বিশ্রীভাবে পুড়েছে মুখটা। সুতপা পা দুটি এগিয়ে মুখটিকে একবার দেখার চেষ্টা করে। দেখে যতদূর মনে হয় মুখটাকে আগে ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়া হয়েছে। তারপরে গায়ে আগুন। ডাক্তারি জীবনের অভিজ্ঞতা থেকে সুতপা হলফ করে বলতে পারে এ কোনো আত্মহত্যা নয়, বরং কোনো মার্ডার। ছেলে দুটি ভয়েতে বলে ওঠে, ম্যাডামজি, वो लाश দুটা हम নামিয়ে দিয়েছি, তো अब আমরা যাই। হ্যাঁ। সুতপা ওদের মুখের দিকে তাকিয়ে স্পষ্ট ভয়ের চিহ্ন দেখতে পায়। সে নিজেও খানিকটা ঘাবড়ে যায় এবং মাথা নেড়ে সম্মতি দিতেই ছেলে দুটি পড়ি কি মরি করে ছুট লাগায়। ভয় কি জিনিস তা সুতপা জানে না। জানে না বললে ভুল, সে ভয়কে মানে না। কিন্তু আজ এই বিভৎস রকমের পুড়ে যাওয়া কিশোরীর দেহটিকে দেখে কেন জানি না সে বেশ খানিকটা ঘাবড়ে যায়। তার গলা শুকিয়ে আসে। শুকনো গলায় সে একবার ঢোক গেলে, তারপর 1 পা 2 পা করে এগিয়ে যায়। প্রথমে সে বৃদ্ধার অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য তাকে প্রস্তুত করে। হাতে গ্লাভস পরে সে এগিয়ে যায় টেবিল নম্বর 3-এর দিকে। তারপর একে একে নিজের কাজ শুরু করে।
শহরের হাসপাতালের মর্গগুলিতে সুতপার সঙ্গে আরও একজন মর্টিশিয়ান এবং 2 জন সহযোগী থাকত, কিন্তু এখানে সেসবের কিছুই নেই। এখানে সে সম্পূর্ণ একা, একদম একা। কাজের মধ্যেও সুতপা ঘরের নিস্তব্ধতাকে বেশ উপলব্ধি করতে পারে। মুখে মাস্ক থাকা সত্ত্বেও তার ঘন নিঃশ্বাসের গভীর আওয়াজ সে নিজের কানে শুনতে পায়। একাকিত্ব এত নিস্তব্ধ। মাথার উপরে থাকা দেয়াল ঘড়ির কাঁটার দৌড়ানোর আওয়াজ তার কান দিয়ে ঢুকে মস্তিষ্কের নিউরনগুলির মধ্যে দিয়ে যেন দাপিয়ে বেড়াচ্ছে। সুতপার অস্বস্তি হতে লাগে। মর্গের পরিবেশটা আগের তুলনায় আরও বেশি ঠান্ডা লাগছে তার, কিন্তু তারপরেও সে রীতিমতো ঘামছে। তার হাত নিজের থেকেই কাঁপছে। সে নিজেকে যথেষ্টভাবে শান্ত রাখার বৃথা চেষ্টা চালিয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে, এই কাজ তো আমার জন্য নতুন কিছু নয়, তাহলে এতগুলো বছরের মধ্যে আজ কেন এমন হচ্ছে? এমন নয় যে এই সব জায়গায় সে আগে কখনো একলা কাজ করেনি। আচ্ছা, আমি কি ভয় পাচ্ছি? নো ওয়ে সুতপা, সব জিনিসে ভয় তুমি অন্তত পেতে পারো না। না না, কিছু হয়নি। দীর্ঘ 2.5 ঘন্টার কাটাছেঁড়া করার পর বৃদ্ধার দেহটিকে সৎকারের ব্যবস্থা করে সে। তারপর হাতের গ্লাভস খুলে হাত ধুয়ে মাস্ক খুলে বডিটিকে ঢেকে টেবিলে এসে বসে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে সে সময় তখন 1:30টা। সুতপার চোখ চলে যায় টেবিল নম্বর 5-এর দিকে। তারপর মনে পড়ে সত্য ও সেই দারোয়ানটির বলা কথাগুলো। ওরা আপনাকে এখানে ওইখানেই ঢাকা অবস্থায় শায়িত রয়েছে কিশোরী মেয়েটি। সুতপার মাথায় বিদ্যুতের মতো একটি প্রশ্ন খেলে যায়। আচ্ছা, ওই মেয়েটার মুখ দেখে তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে ভারী কিছুর আঘাতে সেটাকে থেঁতলে দিয়েছে কেউ, তারপর গায়ে আগুন। আচ্ছা, এটা যদি সত্যি আত্মহত্যা হয় তবে তবে ওর মুখটার রকম হালটা হলো কি করে হলো? বিষয়টি পরীক্ষা করবার জন্য সুতপা মনে সাহস সঞ্চয় করে। তারপর ধীর পায়ে 1 পা 2 পা করে এগিয়ে যায় টেবিল নম্বর 5-এর দিকে। আচমকা দরজার পাশে থাকা টেবিলটা থেকে একটা পেন গড়িয়ে টপ করে মাটিতে পড়ে। হঠাৎ পেন পড়ার আওয়াজে সুতপা বেশ খানিকটা চমকে ওঠে। তারপর একটি নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে চোখ বুজে বলে, ড্যাম, পেন ছিল ওটা। সুতপা টেবিলের সামনে গিয়ে পেনটাকে হাতে তুলতেই আচমকা পিছনের দিকের একটি পাল্লা খুলে যায়। সুতপা চমকে সেদিকে তাকিয়ে দেখে বাইরে ঝড় উঠেছে। পেনটাকে টেবিলের দিকে ছুঁড়ে রেখে জানলার কাছে এসে দেখে আচমকা ঝড় উঠেছে। উফ, সকাল থেকে একই বৃষ্টি, তার উপরে এমন অসময় আবার ঝড়। গড! সুতপা বিরক্ত হয়ে জানলা আটকে দেয়। তারপর চেয়ারে এসে বসে। তার গা হাত পা নিজে থেকেই কাঁপতে শুরু করে। সে নিজের বুকে হাত রেখে চোখ বন্ধ করে বলে, কাম ডাউন সুতপা, জাস্ট কাম ডাউন। এমন কেন করছো তুমি? ইউ আর ব্রেভ। এটা জাস্ট একটা নর্মাল ব্যাপার, জাস্ট একটা নর্মাল ব্যাপার। বর্ষাকালে ঝড় বৃষ্টি, ব্যাস, দ্যাটস ইট। এসব ভাবতে ভাবতেই রুমের লাইটগুলো কাঁপতে কাঁপতে 2টো আলো নিভে যায়। জ্বলতে থাকে একটি মাত্র রড লাইট। সুতপা এবার আগের তুলনায় আরও বেশি ঘাবড়ে যায়। সে উঠে দাঁড়িয়ে চিল্লাতে থাকে, উফ,
এখন আবার এই লাইটগুলোর কি সমস্যা হলো? এখানে কি একটা জিনিসও ঠিক মতো কাজ করে না? তার নিঃশ্বাসগুলো ঘোড়ার গতিতে ছুটতে থাকে। সে বারবার নিজেকে বোঝাতে থাকে সে ভয় পায়নি, কিন্তু এসবের মাঝে সুতপা ভুলে গেছে টেবিল নম্বর 5-এ শুয়ে থাকা সেই পোড়া দেহটার কথা। ঘরের আধো আলো পরিবেশে এতক্ষণে সেই অস্তিত্বহীন নিথর দেহটি তার অর্ধ পোড়া গলা চামড়া ছিঁড়ে একটিমাত্র চোখের মণি মেলে ধরে। ঝলসানো দৃষ্টিতেও কিসের একটা চরম হুঙ্কার বাণী স্পষ্ট দেখা যায় তাতে। আর একটি চোখ পুড়ে গলে যাবার কারণে সেখানে মাংসপিণ্ডের তলা পাকিয়ে রয়েছে। ধীরে ধীরে সেটি উঠে বসে, তারপর নিজের পোড়া গলা দেহটিকে দেখবার চেষ্টা করে। লাইটের সুইচগুলো বারবার অন অফ করার বৃথা চেষ্টা করতে থাকে সুতপা। তারপর বিরক্ত হয়ে সুইচবোর্ড ছেড়ে চেয়ারে এসে বসে। গোটা হলঘর জুড়ে এখন শুধুমাত্র একটিই লাইট জ্বলছে তার মাথার উপরের, বাকি চারিদিকে আবছা আলো আঁধারি। কপালে হাত দিয়ে বসে থাকে সে, কিন্তু কিছু একটা মনে পড়তেই হট করে চোখ খোলে। সুইচবোর্ডের সামনে থেকে আসার সময় সে 5 নম্বর টেবিলে। সুতপা ধীরে ধীরে মাথা তুলে সেদিকে তাকায়। তারপর যা সে দেখে তাতে তার 7 বছরের সমস্ত অভিজ্ঞতা, তার সমস্ত সাহস, এসব কিছু এক নিমেষে ভয়ের কাছে এসে মাথা নত করে। সেই অর্ধ পোড়া দেহটা দুমড়ে মুচড়ে রয়েছে টেবিলের উপরে। তার ঝলসানো আধগলা চোখ চামড়া ছিঁড়ে তাকিয়ে রয়েছে সুতপার দিকে। মুখ নাক থেতলে পুড়ে যাবার কারণে বাকি কিছু বোঝা না গেলেও মৃত চোখটি যেন গিলে খেতে চায় সুতপাকে। সুতপার শির দ্বারা পেয়ে একটা হিমেল স্রোত বয়ে যায়। এ কি দেখছে সে? এটা কিভাবে সম্ভব? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। গড গড গড, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। এই বলে উঠে দাঁড়ায় সে। তার সমস্ত দেহ ঠান্ডা হতে থাকে। এ কি বিভীষিকার সম্মুখীন হলো সে? বাইরে প্রবল ঝড়ের উন্মাদনার ডাক শুনতে পায় সে। তার এসব কিছু অবিশ্বাস্য এবং দুঃস্বপ্নের মতো লাগে। ধীরে ধীরে দুমড়ে মুচড়ে সেই বিভীষিকা নামতে থাকে টেবিল থেকে। ভয়ে সুতপার হাত পা ঠান্ডা হয়ে আসে। সে কি চিৎকার করে কাউকে ডাকবে? কিন্তু কাকেই বা ডাকবে? কেই বা আছে এই গোটা মর্গে সে ছাড়া? তার স্নায়ু সেই মুহূর্তে সব কিছুকে উপেক্ষা করে কেবল সেই বিভীষিকাকে দেখতে চায়। সুতপা তার দেহের সমস্ত শক্তি হারিয়ে ফেলে। সামান্য চিৎকার করবার শক্তিটুকু তার মধ্যে নেই। সেই পোড়া গলা মাংসর পিণ্ডটি ধীরে ধীরে তার দিকে ছেঁচড়ে ছেঁচড়ে এগিয়ে আসে। গোটা মেঝে জুড়ে রক্ত এক বিভৎসতার প্রমাণ এঁকে চলেছে সেই পোড়া দেহটির সাথে। সুতপা 1 পা 2 পা করে পিছিয়ে যেতে থাকে। না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। এসব মিথ্যে, এসব গ্রামের মানুষের কথা হ্যালুসিনেট করছে সে। ধীরে ধীরে দেয়ালের সঙ্গে লেগে যায় সে। পোড়া দেহটি এগিয়ে আসতে থাকে তার দিকে। গোটা মেঝে জুড়ে লেপ্টে থাকা রক্তের দাগ। দেহটি ছেঁচড়িয়ে বুকে ভর দিয়ে সুতপার দিকে এগিয়ে আসে। তারপর রক্ত দিয়ে মেঝের উপর কিছু একটা লেখবার চেষ্টা করে। ভয়ে কুঁকড়ে থাকা সুতপা সাহসে ভর করে দেখতে থাকে সেটা। কিছুটা সময় লাগলেও সুতপা বুঝতে পারে মেয়েটি কি লিখেছে। খুন 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 খুন। তারপর আচমকা দেহটি আলোর সামনে এসে সুতপার দিকে ঘুরে তাকায় এবং কান ফাটানো এক বিভৎস আওয়াজ করে চিৎকার করতে থাকে। সুতপা কানে আঙ্গুল দিয়ে বসে পড়ে।
এতক্ষণে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সে ভাবতে থাকে, এ কি হচ্ছে তার সঙ্গে। চোখ বুজে সে ভাবে, তার সমস্ত শরীর অসাড় হয়ে আসে, মস্তিষ্কের নিউরনগুলো ঝিমিয়ে ওঠে। চোখ নিজে থেকেই বুঝতে থাকে। শেষবারের মতো চোখ বোঝার আগে সুতপা দেখে লাশ কাটা ঘরের সেই বিভীষিকাটি নিজের গায়ের বুক চিরে আঁচড় কাটতে থাকে একটা ছুরি দিয়ে। তারপর ধীরে ধীরে চোখ খোলে সুতপা। মাথার কাছে আলোটিতে চোখ ধাঁধিয়ে ওঠে তার। মাথাটা যন্ত্রণা দেয়। মাথা চেপে ধরে উঠে বসে সে। তারপর মনে করতে থাকে মর্গের সেই বিভৎসতা। হুঁশ ফেরে তার। ভয়ার্ত দৃষ্টিতে সে আশেপাশে তাকিয়ে দেখে, না, সবটাই তো নর্মাল। ঘর জুড়ে আলো। উঠে দাঁড়িয়ে কোনো দিকে না তাকিয়ে তড়িঘড়ি টেবিলের কাছটায় যায়। 3 নম্বর টেবিলের বৃদ্ধার দেহটি রেডি রয়েছে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য। কিন্তু টেবিল নম্বর 5, সেখানে থাকা দেহটি তখনও ঢাকা। সুতপা এতক্ষণে বুঝতে পারে তার এতক্ষণে দেখা সব কিছু একটি স্বপ্ন মাত্র। গ্রামের মানুষ ও দারোয়ানের কথার প্রভাবে হ্যালোসিনেট করছিল সে। তার ফলেই এসব কল্পনা করেছে সে। এবং সকাল থেকে ঠিকমতো না খাওয়া দাওয়ার ফলে মাথা চক্কর দিয়ে বেহুঁশ হয়। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকিয়ে সে দেখে ভোর 5টা। অনেক দেরি করে ফেলেছে সে। এবার টেবিল নম্বর 5-এর দেহটিকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তৈরি করতে হবে। সে ভয়ে ভয়ে এগিয়ে যায় গ্লাভস হাতে। কিন্তু এক বিভৎস দৃশ্য দেখে ভয়ে আবারও পিছিয়ে আসে সে। মৃতের টেবিলের নিচ থেকে তার টেবিল পর্যন্ত একটি লম্বা রক্তের দাগ, ঠিক যেন কেউ লেপে দিয়েছে সেটিকে। তার মানে সুতপার বুঝতে বাকি রইল না যে তার দেখা সমস্তটা মোটেও একটা স্বপ্ন নয়, বরং পড়ি কি মরি করে ছুট লাগায় সে। একের পর এক সিঁড়ি পার করে নামতে থাকে সে। সে যেই করে হোক পালাবে, থামবে না। কাঁচের দরজা ঠেলে বাইরে এসে জোরে শ্বাস নেয় সে। গেটের সামনে সেই দারোয়ানটি সুতপাকে ছুটতে দেখে এগিয়ে এসে সে তাকে ধরে। ধম নিতে নিতে সুতপা তাকে সবটা বলে। সব শুনে সে ধীর শান্ত কণ্ঠে বলে ওঠে, দেখছেন তো ম্যাডাম, আমি আপনাকে কাল বহুতবার সাবধান করেছিলাম, আপনি গ্রাহ্য করেননি। প্রথমে দারোয়ানটিকে দেখে অবাক হয় সে। দারোয়ানটি তাকে জানায় সে ভোর 4টের সময় ফিরে এসেছে। দারোয়ানের সাহায্যে সে তার পার্ক করা গাড়ির সামনে অবধি যায়। ভোরের আলো তখন চারিদিকে মেলে ধরেছে সবে। তারপর কোনো রকমে গাড়ি চালিয়ে সুতপা কোয়ার্টারে পৌঁছে দেখে দরজা আগে থেকেই খোলা। ভেতরে ঢুকে সত্যকে ডাকতে যাবার আগেই সত্য 1 গ্লাস জল নিয়ে হাজির হয় তার সামনে। যেন সে আগে থেকেই জানত সুতপা এখনই ফিরে আসবে। এক নিঃশ্বাসে জলটুকু শেষ করে প্রশ্ন করে সে, ঘরে দরজা দাওনি কেন? হ্যাঁ, আপনি আসবেন বলে তাই। মানে আমি যে আসবো তুমি সেটা জানতে? হ্যাঁ, জানতাম তো। আর কেন আসবেন সেটা भी জানি। মানে আমি সব কিছু জানি। আপনার সাথে কাল কি হয়েছে না হয়েছে সব
সব কিছু জানি আমি। এক হৃদয় কাঁপানো হাসি হেসে ওঠেছে। সত্যর এমন আশ্চর্য হাবভাব সে এই কয়দিনে কখনো দেখেনি। সুতোপার ভয় করতে লাগলো। সে স্থির করে নেয় এখানে আর এক মুহূর্ত নয়, আজই সে শহরে ফিরে যাবে। দিনের আলো ফুটতেই সুতোপা নিজের রেজিগনেশন লেটার জমা দেয়। তারপর বেলা থাকতেই নিজের সব গুছিয়ে গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা দেয়। না, এখানে আর এক মুহূর্ত না। জীবনের থেকে বড় আর দামি কিছু হয় না। সাহস ভালো, তবে প্রাণঘাতী সাহস নয়। দুদিন পর এক ছুটির সকালে নিজের বাড়িতে ধুলো ঝাড়তে ঝাড়তে গুনগুন করে সুতোপা। পাশে টিভি অন করা, একটি নিউজ চ্যানেল, তাতে তখনও নিউজ রিপোর্ট পড়ে চলেছে। বিজয়গড়ের সেই বীভৎস স্মৃতি থেকে সুতোপা এখন প্রায় অনেকটাই বেরিয়ে আসতে পেরেছে। এখন সে অলৌকিকে বিশ্বাসী। জীবনে অত্যাধিক কোনো কিছুর মতো সাহসটাকেও যে সীমাহীন রেখে সব কিছুতে ঝাঁপিয়ে পড়তে নেই, সেসব ভাবতে থাকে সে। হঠাৎ রিপোর্টারের একটা নিউজ তার কানে এসে পৌঁছায়। চোখ ফিরিয়ে টিভির স্ক্রিনে তাকাতেই সে দেখে বড় বড় হেডলাইনে লেখা, বিজয়গড়ের এক নাবালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়। সুতোপার এক ঝলকে মনে পড়ে যায় সেই দিনের সে রাতের কথা। রিপোর্টার তখনও বলে চলেছে, বিজয়গড়ে এক নাবালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়। বিষয়টিকে প্রথমে আত্মহত্যার নাম দেওয়া হলেও পরে তদন্ত করে জানা যায় সেখানে স্থানীয় এলাকার এক নেতার ছেলে এবং তার সহকারকরা মিলে ধর্ষণ করে সেই নাবালিকাকে। তারপর খুনের দায় লুকোতে সেই নাবালিকাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়। এইটুকু কানে আসে সুতোপার। তারপরের শব্দগুলো কানে এলেও শুনতে চায় না সে। সুতোপার মনে পড়ে সেই মেয়েটির রক্ত দিয়ে লেখা একটি শব্দ, খুন। দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে তার চোখের কোল বেয়ে। হন্টেড হিস্ট্রিজ, যার পরতে পরতে রহস্য। পৃথিবীর যা কিছু অলৌকিক তা সব কিছুকে প্রকৃতি বন্ধ করে রাখে এক অচেনা ইদারায়, যাতে মানুষ চাইলেও তার নাগাল না পায়। কিন্তু সৃষ্টির সেরা জীব মানুষ অলৌকিকের গন্ধ পেলেই উন্মাদ হায়নার মতো খুঁজতে থাকে তাকে। ফলে এমন কিছু বিভীষিকা আঁচড় কেটে যায় তাদের স্মৃতির পাতায়, যাকে চাইলেও ভুলতে পারা যায় না।